আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণহত্যা দিবস উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, ২৫ মার্চ জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। তিনি বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে। এদিকে ২৫ মার্চের গণহত্যাকে সুপরিকল্পিত হত্যাযজ্ঞ মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও গবেষণার বিষয়। নতুন প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সঠিকভাবে বুঝতে গণহত্যা দিবসের ইতিহাস জানায় গুরুত্বারোপ করেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়ে সরকার ও বিরোধী দল ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই শহীদদের দায় মুক্তি, জুলাই সনদ, সংবিধান সংস্কার সহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক বসে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। ১৪ সদস্যের এই কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন বরিশাল ৩ এর এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান সহ সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। কমিটির প্রধান জয়নুল আবেদিন জানান, কয়েকটি অধ্যাদেশ নিয়ে ২-১ সদস্যের দ্বিমত রয়েছে, সেগুলো নিয়ে আবারও আলোচনা হবে। তবে সংবিধানের চেয়ে জন আকাঙ্ক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আগামী জুলাই মাসের মধ্যে IMF এর পরবর্তী ঋণের কিস্তি হিসেবে $১.৩ বিলিয়ন পাওয়ার আশা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা সফররত IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এ আশা জানান অর্থমন্ত্রী। ইফতেখার রেজা রিপোর্ট। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের সকালেই সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় তারা দুজন বাংলাদেশের সাথে IMF এর ঋণ চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সংস্থাটির সাথে বাংলাদেশের $৫৫০ কোটি ঋণ চুক্তি আছে, যার মধ্যে এ পর্যন্ত ৫ কিস্তিতে বাংলাদেশ পেয়েছে $৩৬৪ কোটি। গত ডিসেম্বরে ষষ্ঠ কিস্তির অর্থ পাওয়ার কথা থাকলেও IMF তখন তা স্থগিত রাখে। এপ্রিলে ওয়াশিংটনে সংস্থাটির বসন্তকালীন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। যুদ্ধের প্রেক্ষাপট আছে, তারপরে ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, ক্যাপিটাল মার্কেটে চ্যালেঞ্জ আছে, জিডিপি, ট্যাক্স জিডিপি তো আমরা সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে, এটাতে ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমরা কি করতে পারি। এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, আমরা স্প্রিং মিটিং এ ওয়াশিংটনে যাচ্ছি, সেখানে বিস্তারিত আলোচনা। পরে প্রধানমন্ত্রী রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে অংশীজনদের সাথে একটি বিশেষ বৈঠক করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটির শেষে প্রথম কর্মদিবসে বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী, সচিব, কর্মকর্তা ও কর্মচারীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ আমেজের মধ্যে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে। হঠাৎ অনেকের বেশি তেল সংগ্রহের প্রবণতায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, যার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহ কমায়নি, বরং গত বছরের তুলনায় 25% বেশি তেলের সরবরাহ হয়েছে। জ্বালানি মন্ত্রী জানান, ঈদের ছুটির কারণে ডিপোগুলোতে সরবরাহ সংকট হয়েছিল, মঙ্গলবার থেকে ডিপোগুলো স্বাভাবিক হয়েছে। জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার বহুমুখী কর্মকৌশল গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, অর্থায়ন নিশ্চিত শেষে কেবল নির্দিষ্ট কোনো উৎসের উপর নির্ভর না করে উত্তর আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিকল্প সূত্র থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানি করবে সরকার। লালমনিরহাটে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, রংপুর অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পিছিয়ে থাকা জনগোষ্ঠীতে এগিয়ে নেওয়া হবে। এর আগে বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী কলাবাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান। শতবর্ষের মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। আয়োজনে ছিল আনন্দ র্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে বেড়েছে 90 টাকা। চলতি মাসের শুরুতে বেড়েছিল 17 টাকা। এ নিয়ে এক মাসে দ্বিতীয় দফায় জেট ফুয়েলের দাম বাড়ল। এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানির দামে ব্যাপক ঊর্ধ্বগতি দ্বিতীয়বার দর সমন্বয়ের কারণ বলে জানিয়েছে বিআরসি। বিসিবি নির্বাচনে অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি। বনানীতে প্রথম ধাপে সাক্ষাৎকার দিয়েছেন বোর্ডের সাবেক ও বর্তমান পরিচালকদের একাংশ। মমিনুর রিপনের রিপোর্ট। গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে 5 সদস্যের স্বাধীন কমিশন। সাবেক পরিচালকদের মধ্যে প্রথম দিনে সাক্ষাৎকার দিয়েছেন মাহবুব আনাম, ফাহিম সিনহা, লুৎফর রহমান বাদল ও রেদওয়ান ফুয়াদ। আর বর্তমান পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আদনান দীপন, ফায়াজুর রহমান ও শাহনিয়ান তামিম। আমি তদন্ত কমিটির নিকট আমাদের অভিযোগের সকল প্রকার প্রমাণাদি সহকারে সাক্ষ্য প্রদান করি। আশা করি একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটি সুন্দর রিপোর্ট প্রদান করবে। যে যখন একটা তদন্ত কমিটি বা একটা দেশের দিকে যখন একটা তদন্ত কমিটি ক্রিয়েট করা হবে, তখন আমি বোর্ডের ফেভারে বা কারো পার্টিকুলারের ফেভারে বলার কিছু নেই। যেটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার সেটাই বলতে হবে। তারপরে তো এটা ওনাদের ডিসিশন, ওনারা ডিসাইড করবে উইচ ইজ রাইট, উইচ ইজ রং। বুধবারও তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দেবেন বিসিবির সাবেক ও বর্তমান কয়েকজন পরিচালক। প্রতিবেদন জমা দেওয়ার জন্য 15 কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। অতীতে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার প্রধান নির্বাচকের কণ্টকাকীর্ণ পদে কাজ করতে যাচ্ছেন হাবিবুল বাশার। চ্যালেঞ্জিং মনে হলেও 2027 বিশ্বকাপের আগে জাতীয় দলের ম্যাচ সংখ্যা বেশি থাকাটা ইতিবাচক মনে করছেন তিনি। এই বছর তো বাংলাদেশ টিমের অনেক খেলা, অনেক চ্যালেঞ্জেস, ওয়ার্ল্ড কাপ ইয়ার প্লাস বাইলেটারাল সিরিজ অনেকগুলি, এবং সব বড় বড় টিম, বিগ সিরিজ। সো ভালো করাটা খুব ইম্পর্টেন্ট, কনসিস্টেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং অবভিয়াসলি সিলেক্টরের জবটা তো মানে অনেক রেসপন্সিবল একটা জায়গা। তো আমি আশাবাদী, লেটস সি, ভালো কাজ করবো আশা করছি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।